ইন্ডিয়া উইল বিকাম গ্রেটার, ইন্ডিয়া চিটাগং অর দ্য হোল অফ চিটাগং আমরা কাট করে দিতে পারি। 10টা ডিভিশনের এগেইনস্টে যদি ইন্ডিয়া অ্যাটাক করতে আসে তাহলে 30টা ডিভিশন লাগবে। লিমিটেড ওয়ারের জন্য যে পরিমাণ আনকমিটেড রিজার্ভ থাকা প্রয়োজন সেটা মোবিলাইজ করার ক্যাপাবিলিটি ইন্ডিয়ার নাই। ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর আজিম একদিকে যেমন উনি আর্টিলারি এবং মিলিটারি ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, পাশাপাশি উনি করেছেন 3টা মাস্টার্স এবং পিএইচডি। উনি একদিকে যেমন বিইউপির ডিন ছিলেন, আরেকদিকে উনি রাজশাহী ক্যাডেটের প্রিন্সিপাল ছিলেন। ত্রিপুরা বৃহত্তর ত্রিপুরা হবে, চিটাং থাকবে না। সো ইন্ডিয়ার এখানে ইনভলভ হওয়ার কারণটা কি বা ইন্টারেস্টটা কি? আসলে তো সেভেন সিস্টার্স ইন্ডিয়ার একটা উইক পয়েন্ট। ফেনী আমাদের একটা যদি ভালনারেবল জায়গা হয়, সেভেন সিস্টার্সও পুরো ইন্ডিয়ার একটা ভালনারেবল জায়গা। এই যে বাঙালির সংস্কৃতি, আমাদের কৃষ্টি, কালচার, লাইভলিহুড, আমরা মাছ খাওয়া ভালোবাসি, আমরা ভাত খাওয়া ভালোবাসি, আমাদের লেখার স্টাইলটা এরকম, এভরিথিং। ইন্ডিয়া নিজেই প্রবলেমে আছে, আমাদের ওইভাবে থ্রেট ফিল করার কোনো কারণ নাই। উইক সাইডটা হচ্ছে যে একদিকে যেমন সেভেন সিস্টার্স নিয়ে অনেক কথা হয় এবং তখন কথাটা চলেই আসে যে ইন্ডিয়ার শিলিগুড়ি করিডোর অথবা আমাদের ফেনী দিয়ে ইন্ডিয়া অ্যাটাক করে, এবং এইটা আমরা 2024 অগাস্টের পর থেকে আমরা রিপিটেডলি বিভিন্ন রকম হুঙ্কার গর্জন অনেক কিছু শুনতেছি যে ইন্ডিয়া উইল বিকাম গ্রেটার, ইন্ডিয়া পার্টস অফ আপনার কি বলবো চিটাগং অর দ্য হোল অফ চিটাগং আমরা কাট করে দিতে পারে ইন্ডিয়া অ্যান্ড সো অন। এটা নিয়ে নানা রকম কথা হচ্ছে এবং ইন্ডিয়ার ইভেন কিছু পডকাস্টার বলি, মিডিয়া ব্যক্তিত্ব বলি, অথবা কিছু জুনিয়র রিটায়ার্ড আর্মি অফিসার বলি, তারা অনেক সময় এরকম ইন্টারভেনশনের কথা বলে। এইটাকে আসলে বাংলাদেশের যে আপনি একজন দীর্ঘ সময় ধরে মিলিটারি ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেছেন, মিলিটারি ডিপ্লোমেসি নিয়ে কাজ করেছেন, সো আসলে এই বিষয়গুলোকে আমাদের প্র্যাকটিক্যালি কিভাবে দেখা উচিত? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের সভরেন্টির সাথে ডাইরেক্টলি লিঙ্কড আপ। এখানে একটু উইক সাইড আছে। উইক সাইডটা হচ্ছে যে শিলিগুড়ি করিডোর, আমরা জানি যে আমাদের নর্থে এখানে 25 থেকে 30 কিলোমিটার যেটা চিকেন নেক বলা হয়, সেটা শিলিগুড়ি করিডোর বা শিলিগুড়ি নেক বলা হয়। চিকেন নেকটা আমরা ফেনী দুইটাই, চিকেন নেকটাকে আমরা ফেনী নেক লাইন অথবা আমি দুইটা নিয়ে আমি কথা বলবো। আমি এখন শিলিগুড়ি করিডোর বা শিলিগুড়ি নেক লাইন নিয়ে কথা বলছি। তো শিলিগুড়ি করিডোরে কি হচ্ছে, ওই জায়গাটাতে দেখেন ভুটান, ইন্ডিয়া এবং চায়না, এবং এখানে সিকিম যেটা আছে, সিকিমটাও ইন্ডিয়া তাদের আওতাভুক্ত করেছে এবং যেটা নাকি চায়না পছন্দ করে নাই। এবং ওই জায়গায় অরুণাচল প্রদেশ কিন্তু রিসেন্টলি, আপনি গত সপ্তাহে খেয়াল করবেন, চায়না ক্লেম করেছে আগেই এবং স্ট্রংলি ক্লেম করছে তাদের। তার মানে একটা প্রবলেম আছে। তো সেইখানে এক্স্যাক্টলি আমি ওইটাই বলতে চাচ্ছি। আমরা যেভাবে আমাদের প্রেশারটা চিন্তা করছি, আমি কিন্তু এখন বলতে চাচ্ছি যে ইন্ডিয়া কত প্রেশারে আছে রিগার্ডিং শিলিগুড়ি করিডোর। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ফেনী নেকলাইন বা ফেনী চিকেন আমাদের এত টেনশনের কোনো কারণ নাই। সেটাকে আমি একটু বুঝাইতে চাচ্ছি আর কি। হ্যাঁ, তো শিলিগুড়ি নেকলাইনে ইন্ডিয়ার 3টে কোর ডিপ্লয়েড আছে ইস্টার্ন কমান্ডে, 3টা কোর। দ্যাট মিনস 3টা কোর ধরলে সে অ্যাবাউট 1.5 থেকে 2 লাখ, এবং ওখানে 3টা ক্যান্টনমেন্ট রিসেন্টলি তারা এটাকে রিনোভেট করছে এবং ডেভেলপ করছে। কারণ হচ্ছে কি, রিসেন্টলি চায়নার তরফ থেকে একটা প্রেশার এসছে এই অরুণাচল প্রদেশ নিয়ে, এবং বাংলাদেশে যেহেতু অবস্থার পরিপ্রেক্ষিতে এখন আমরা লালমনিরহাট স্ট্রিপটাকে আমরা উন্নত করতে চাচ্ছি, তিস্তা ব্যারেজে কাজ করতে চাচ্ছি, এবং যেখানে আমরা স্ট্র্যাটেজিক্যালি আমরা চায়নার সাথে এনগেজমেন্টে যেতে চাচ্ছি বা যাচ্ছি। এইটা কিন্তু তাদের জন্য একটা টেনশনের ব্যাপার। এবং ওই যে চাণক্য বলে গেছে, এনিমি ইজ এ ফ্রেন্ড। তো আমাদের কিন্তু এনগেজমেন্ট যদি চায়নার সাথে বাড়ানো প্রয়োজন বা পাকিস্তানের সাথে বাড়ানো প্রয়োজন, যেহেতু আমাদের এখানে বাড়ছে। সো সর্ট অফ টেনশন ইজ ওয়ার্কিং ইন দেম। এবং চায়নার যে লাইন অফ কন্ট্রোল যেটা আছে, চাম্বি ভ্যালি, যেখানে নাকি ইন্ডিয়া, ভুটান এবং চায়নার তিব্বতের লিঙ্কটা, সেখানে চায়নার সাউদার্ন কমান্ডের প্রায় 2 লক্ষ সোলজার ডিপ্লয়েড ইন 3 লেয়ার্স। হ্যাঁ, স্ট্যাটিক, সেমি মোবাইল, মোবাইল, হিউজ স্ট্রেং ডিপ্লয়েড। এবং একইভাবে ইন্ডিয়ার 3টে কোর ডিপ্লয়েড, এবং তিব্বতে অ্যারাউন্ড 40,000 সোলজার্স এডিশনাল ডিপ্লয়েড। দ্যাট মিন প্রায় 2.5 লাখ। ঠিক আছে, সো মিনিং চায়না ইজ ভেরি সিরিয়াস। সো ভেরি সিরিয়াস, স্বাভাবিক। তো আমরা যখন বলি যে ইস্টার্ন কমান্ডে 3টা কোর আছে, বাট শুধু কোর বলে আনকমিটেড না, তারা ট্রিমেন্ডাসলি কমিটেড টু কাউন্টার চায়না। তার মানে আনকমিটেড না হলে কিন্তু তারা ফেনী নেকলাইনে মুভ করার ক্যাপাবিলিটি কিন্তু তাদের নাই। এটা একটু বোঝার ব্যাপার। আবার পাকিস্তানে কিন্তু সেম, পাকিস্তান বর্ডারে পাকিস্তানের প্রায় 3টা কোর ডিপ্লয়েড আছে, প্রায় 1.5 লাখস। তো পাকিস্তান বর্ডারেও কিন্তু ইন্ডিয়াকে ডিপ্লয়েড হয়ে কাউন্টার করতে হচ্ছে। সো ইন্ডিয়ার 12টা কোর আছে, অ্যাবাউট 40 ডিভিশনস, আর আমাদের আছে 10টা ডিভিশন বা 3টা কোর স্ট্রেংথ। তো আপনি যেটা বলছিলেন যে শিলিগুড়ি করিডোর ব্যাপারটা নিয়ে, এখানে ইন্ডিয়া রিসেন্টলি ওদের এখানে 3টা ক্যান্টনমেন্ট আছে, ধুবড়ি, কিষানগঞ্জ এবং চোপড়া। তারা সেগুলোকে ফর্টিফাই করছে, অ্যারেঞ্জ করছে, এবং তাদের এখানে কিন্তু ভালো ডিপ্লয়মেন্ট আছে। তাদের সারফেস টু এয়ার
S-400 ডিপ্লয়েড আছে, তাদের এয়ারক্রাফট ফাইটার এয়ারক্রাফট ডিপ্লয়েড আছে, তাদের প্রায় 1.5 থেকে 2 লাখ সোলজার ডিপ্লয়েড আছে। পাকিস্তান সাইডেও ইন্ডিয়া এনগেজড, যেখানে প্রায় 1.5 লক্ষ 3টা কোর পাকিস্তানে ডিপ্লয়েড আছে। তো ইন্ডিয়ার টোটাল 40 ডিভিশনস আছে, 40টা ডিভিশনস আছে। এক একটা ডিভিশনে ধরেন যে 10 থেকে 15,000 সৈনিক, তো একটা কোরে অ্যাবাউট 50,000। তো 40টা ডিভিশন আছে। বাংলাদেশেরও কিন্তু 10টা ডিভিশনস আছে। সো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 3 কোর স্ট্রেংথ। তো আমরা যেটা অ্যাটাকের ক্ষেত্রে যেটা আমরা চিন্তা করি, অলওয়েজ 3:1। আমি যদি একটা জায়গায় অ্যাটাক করতে চাই, সেই অ্যাটাকিং পজিশনে ডিফেন্সে যে স্ট্রেংথটা আছে, যদি 100 লোক থাকে তাহলে আমাকে মিনিমাম 300 গিয়ে অ্যাটাক করতে হবে, নাহলে সাকসেসফুল হওয়া যাবে। তো সেক্ষেত্রে তাইলে আমাদের 10টা ডিভিশনের এগেনস্টে যদি ইন্ডিয়া অ্যাটাক করতে আসে, তাহলে 30টা ডিভিশন লাগবে। তো যেটা আনকমিটেড ইন্ডিয়ার নাই এবং পাওয়ার সম্ভাবনাও নাই। তো এটা হলো জেনারেল ওয়ারের ক্ষেত্রে প্রযোজ্য। তো আরেকটা জিনিস হতে পারে লিমিটেড ওয়ার, ঠিক আছে, পুরো দেশের উপর না করে ছোট্ট একটা পরিসরে অ্যাটাক করতে চায়, যা হয়তো বা সিলেট এরিয়াতে বা ফেনী এরিয়াতে। তো সেক্ষেত্রে সেখানেও কিন্তু আনকমিটেড ফোর্স থেকে মুভ করতে হবে। তো আমাদের ক্যালকুলেশনে এটাও দেখা যায় যে আসলে লিমিটেড ওয়ারের জন্য যে পরিমাণ আনকমিটেড রিজার্ভ থাকা প্রয়োজন, সেটা মোবিলাইজ করার ক্যাপাবিলিটি ইন্ডিয়ার নাই। এবং আরেকটা জিনিস যেটা উল্লেখযোগ্য, যে NTST নন ট্রেডিশনাল সিকিউরিটি থ্রেট, যেটা ইন্ডিয়ার ইন্টারনালি অনেক প্রকট, এবং এই যে আর্ম মুভমেন্টগুলো প্রত্যেকটা প্রভিন্সে, মণিপুর, মিজোরাম, অরুণাচল, ত্রিপুরা, মেঘালয়, সব জায়গায় তাদের প্রবলেমগুলো আছে। এছাড়া তাদের এই যে বিভিন্ন কাস্ট, ইভেন আর্মির মধ্যেও হয়তোবা ডাইনিং হলে আমাদের ক্যান্টনমেন্টে এক ধরনের তরকারি রান্না হচ্ছে, আমাদের সোলজাররা খাচ্ছে, কিন্তু ওখানে কিন্তু 10 ধরনের তরকারি রান্না হচ্ছে, বিকজ তাদের বিভিন্ন কৃষ্টি কালচার এইটা, এবং তারা কিন্তু ওইভাবে কিন্তু কানেক্টেড না, এটা বাস্তব। তো তাদের ইন্টারনাল অনেক প্রবলেম আছে, যেগুলো আমাদের বিবেচনায় আনতে হবে। যে আমরা যে খুব ইজিলি বলে ফেলি, ব্যাপারটা এত ইজি না। আবার আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ কিন্তু ডিফেন্ডার্স প্যারাডাইস, চাইলে কিন্তু ট্যাঙ্ক মুভমেন্ট করে একটা নিতে পারবেন না। সো এই জায়গাটাতে আমরা খুব ভালো পজিশনে। আর আমি এর আগে এপিসোডে আপনার সাথে কথা বলেছিলাম কম্পালসরি মিলিটারি ট্রেনিং, যেটা এইটা পাশাপাশি আমরা চিন্তা করতে পারি, সেক্ষেত্রে আমরা আরও ফুল প্রুফ থাকবো। তো আমি যে জিনিসগুলো বুঝাতে চাচ্ছি, যে শিলিগুড়ি করিডোর নিয়ে ইন্ডিয়া নিজেই প্রবলেমে আছে। সো আমাদের ওইভাবে থ্রেট ফিল করার কোনো কারণ নাই। এখন ফেনীতে আমি আসি, আই এম কামিং ডাউন টু ফেনী। ফেনীর এই চিকেন নেক গার্ড করার জন্য আমাদের এখানে 33 ডিভিশন, কুমিল্লা কিন্তু ডিপ্লয়েড আছে। ওই পাশে আমাদের সিলেটে 17 ডিভিশন আছে। হ্যাঁ, এছাড়া 24 ডিভিশন কাছেই আছে চিরং এরিয়া। তো আমি যদি 2টা ডিভিশনও চিন্তা করি, তার মানে 2টা ডিভিশনের এগেনস্টে যদি মুভ করতে হয়, 6টা ডিভিশন বা 2টা কোর মুভ করতে হবে, যেটা নাকি আনকমিটেড কোনোভাবে ইন্ডিয়ার পক্ষে সম্ভব না। বিকজ ইন্ডিয়ার এগেনস্টে চায়না অলরেডি মোর ডিপ্লয়েড উইথ দেয়ার টোটাল ফাইটিং ক্যাপাবিলিটি অ্যান্ড দ্য টোটাল মোবিলাইজেশন ক্যাপাবিলিটি, ঠিক আছে। আর এই জায়গাটাতে আমাদের কিছু উইকনেস আছে, আমাদের কেয়ারফুল থাকা প্রয়োজন, যে একটা ভুল করে হলেও তো একটা কাজ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের যেটা করা প্রয়োজন, যে রিসেন্টলি যে প্রবলেমটা হয়েছে, যে মিরেশ্বরায়ে 900 একর জমি স্পেশাল ইকোনমিক জোন ইন্ডিয়ার মনে করবে বলে আমরা দিয়ে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে ছিল, যেটা নাকি এই গভর্নমেন্ট অলরেডি এটাকে উইথহেল্ড করেছে। আমি বলবো ইট শুড বি ইমিডিয়েটলি স্টপড। এবং এই জায়গাটাতে প্রয়োজনে আমাদের এডিশনাল ডিভিশন, যেটা প্লেন ল্যান্ডে আনকমিটেড আছে, সেটাকে এখানে রাখা যেতে পারে। যে লাইক লেবুখালীতে আমাদের একটা ডিভিশন আছে। সো এই জায়গাটাতে আমাদের হোল্ড ইন স্ট্রেংথ এটাকে একটু বাড়ানো যেতে পারে। এখানে রামগড়ে এখানে যে সেতুটা আছে, হ্যাঁ, এই সেতুটাকে ওয়েল প্রোটেক্টেড রাখা প্রয়োজন। আর পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে চিটং হিল ট্রেক্স কিন্তু আরেকটা ব্যাপারে একটু ভালনারেবল হয়ে যাচ্ছে, বিকজ অফ আওয়ার উইকনেস ইন দ্য সিএসটি পিস অ্যাকর্ড। ওখানে আমরা কিন্তু ডোমিনেট করতে পারি না। আমি মনে করি যে চিটং হিল ট্রেক্স আমাদের ডান হাত, এইটা এখন এটা উইক অবস্থায় আছে, দুর্বল অবস্থায় আছে, বিকজ অফ আওয়ার কিছু ফেইলিওর বলবো। আমি বলবো যে আমাদের পলিটিক্যাল লিডারশিপের ব্যর্থতাই বলবো, তারা অ্যাপ্রিসিয়েট করে নাই। এটা রেগুলার রিভিউ করে, আপডেট করে অ্যাকশন নেওয়া, প্রপার ডাইরেক্টিভস আর্মিকে দেওয়া, সেটা হয় নাই। যার কারণে আমি মনে করি যে আমাদের জুলাই বিপ্লবে পুরো দেশের জন্য যেই আমরা স্ট্যান্ডটা নিয়েছি, আমি স্পেশালি আমাদের জেনারেশন জি, যাদের কাছে আমাদের অনেক এক্সপেকটেশন, আমার এই পডকাস্টটা আমি তাদেরকে দেখার জন্য আহ্বান করব, টোটাল ম্যাট্রিক্সটা বোঝার জন্য। এবং এইখানে এক ধরনের সিএসটি বিপ্লব হওয়া প্রয়োজন, টু হ্যাভ ফুল কন্ট্রোল অন চিটাং হিল ট্র্যাক্স। অ্যাবসলিউটলি। আমি মনে করি যে আমি যদি সাধারণ একজন
মানে শিক্ষিত জনগণ হিসেবে বলি, আমি কিন্তু হিল ট্রেকস কেন বানানোর জন্য ইম্পর্টেন্ট আমি যথেষ্ট পরিমাণ জানি না, এবং আমার ফ্রেন্ড সার্কেল জানে না। আমরা যেভাবে আমাদের ঢাকার সাথে কানেক্টেড বা কক্সবাজারের সাথে কানেক্টেড, সেভাবে কিন্তু আমরা আসলে হিল ট্রেকসকে ওন করি না, যদিও হিল ট্রেকস ক্যান বি মানে বোথ সিকিউরিটি অ্যান্ড ইকোনমি ওয়াইজ মোর প্রেশাস ইন মেনি ওয়েজ। হ্যাঁ, সো ধরেন ঢাকার মতো একটা ছোট জায়গায় 3.5 কোটি মানুষ বসে আছে, তো সেইখানে পাহাড়ি এলাকা যদি 1/10 হয়, দ্যাটস আ হিউজ ল্যান্ড যেখানে মাত্র 15 লাখ মানুষ থাকে। তো মানে ডিসেন্ট্রালাইজেশনের কথাও যখন আমরা বলি, তখন তো পাহাড়ি এলাকায় জমি কিন্তু এখন অনেক উর্বর। আমাদের পাহাড়ি এলাকায় যে কাজু বাদাম পাওয়া যায় সেটা এক্সপোর্ট কোয়ালিটির, একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। সো আমাদের অনেক কিন্তু আমাদের যে আমরা যখন একদম ফ্রেশ মাটি খুঁজি, তখন পাহাড়ি এলাকায় আমরা এখনো যে কলা পাই, সেই কলা কিন্তু আমরা পুরো বাংলাদেশে অন্য কোথাও অনেক সময় পাওয়া যায় না। সম্ভব না, পাহাড়ি কলা খুবই মজার। পাহাড়ি কলা অন্যরকম মজা। সো কিন্তু এটা আমাদের জায়গা, বাট আমরা এটাকে ইমোশনালি ওন করি না, এবং আমরা গভর্নমেন্ট প্রায়োরিটাইজ করে না, এবং এটার জন্য আমরা সবাই এটাকে একরকম লুজ করার মতো অবস্থা আর কি। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।